24 ঘন্টা পাল্টাপাল্টি হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে সতর্ক করে তারা বলেছে, তেল আবিব লেবাননে আগ্রাসন আবারও শুরু করলে আরও কঠোরভাবে আঘাত হানা হবে। ইরানি আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এই খবর প্রকাশ করেছে। ইরানের এই ঘোষণার কিছু সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকে হামলা বন্ধ করতে আহ্বান জানান। এর আগে রোববার রাতে দুই দেশের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার কারণে গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ে। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ইরানের সঙ্গে আলোচনা যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে। কারো বোকামি বাধা হয়ে না দাঁড়ালে শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত আলোচনা এগিয়ে যাবে। এজন্য তিনি ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে অনুরোধ করেন। তবে ট্রাম্পের সেই অনুরোধ উপেক্ষা করেই তেল আবিব হামলা চালায়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী বলেছে, সবশেষ অভিযান থেকে জায়নবাদী শাসক গোষ্ঠী ও তাদের সমর্থকদের অবশ্যই শিক্ষা নিতে হবে। যদি আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে আগের চেয়ে আরও অনেক বেশি ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ইসরায়েলি অভিযান চালানোর জন্য ইরান ও ইয়েমেনকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে তারা বলেছে, জায়নবাদী শক্তি ও তাদের লাগামহীন আগ্রাসনই আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বিপজ্জনক প্রতিক্রিয়ার কারণ। ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, তার দেশ ইরানে বেশ কয়েকদিন ধরে অভিযান চালানোর মতো প্রস্তুতি নিয়েছে। এর আগে ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ বাবেল মানদেবে ইসরায়েলি জাহাজে হামলার হুমকি দেয় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নৌ অবরোধ সফল করতে হুতিদের বিভিন্ন কৌশল রয়েছে। এর আগেও গোষ্ঠীটি বাবেল মানদেব প্রণালী দিয়ে ইসরায়েলি যান চলাচল নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে সফল হয়েছে। হুতিরা পূর্ববর্তী সময়ে নৌপথটি ইসরায়েলি জাহাজে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা এবং লোহিত সাগরে নৌ মাইন দিয়ে হামলা চালিয়েছিল। এছাড়াও তারা বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করেও হামলা চালিয়েছিল। ইয়েমেনের অবরোধের ফলে ইসরায়েলের এইলাত বন্দরও বন্ধ হয়ে গিয়েছিল। এই বন্দরটি লোহিত সাগরে ইসরায়েলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এছাড়া এটি এশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য ব্যবহৃত ইসরায়েলের একমাত্র বন্দর। এদিকে এবার লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল হাতছাড়া হলো দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভার 28 জন তৃণমূল সংসদ সদস্যের মধ্যে 20 জনই মমতাকে ছেড়ে যোগ দিলেন বিদ্রোহী শিবিরে। মমতার দলের এই 20 সংসদ সদস্য যোগ দিতে চাইছেন কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএতে। বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছেন বারাসতের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিগার এবং বীরভূমের সংসদ সদস্য শতাব্দী রায়। এ বিষয়ে বিদ্রোহীরা সোমবার চিঠিও পাঠিয়েছেন লোকসভার স্পিকার ওম বিরলাকে। ওই চিঠিতে তারা নিজেদের জন্য আলাদা আসন বিন্যাস এবং এনডিএ সমর্থিত ব্লকের সঙ্গে বসার সুযোগ চেয়েছেন বলে জানা গেছে। এদিকে ভারতের সুপ্রিম কোর্টের এক রায়কে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিয়ের আগে প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী পুরুষের সম্মতিপূর্ণ শারীরিক সম্পর্ককে চারিত্রিক দোষ হিসেবে দেখা যাবে না বলে রায় দেন সুপ্রিম কোর্ট। তেলেঙ্গানার এক পুলিশ কনস্টেবল প্রার্থীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বাতিল করতে গিয়ে আদালত এ মন্তব্য করেন। আদালত বলেন, সব সম্পর্কের পরিণতি বিয়ে দিয়ে হয় না, তাই সম্পর্ক বিয়েতে গড়ায়নি বলেই কাউকে প্রতারক বা চাকরির জন্য অনুপযুক্ত হিসেবে বিবেচনা করা যাবে না। সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মনমোহন ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই পর্যবেক্ষণ দেয়। এদিকে দীর্ঘ 7 বছর পর উত্তর কোরিয়া সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোডং সিনমুনে প্রকাশিত এক লেখায় শি জিনপিং বলেছেন, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্কের এক ঐতিহাসিক নবসূচনা হয়েছে। কিমের সঙ্গে তার এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি চলতি বছরে শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর। শি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে দুই দেশই সকল ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান ও সহযোগিতা আরও জোরদার করবে।